আসলে আমরা মেয়েরা না অনেক সময় মানুষের কাছে জিম্মি থাকি। আমরা চাইলে সব কিছু করতে পারি না, আমাদের মনের ইচ্ছাগুলো আমরা পূরণ করতে পারি না। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। তার থেকে বড় সমস্যা হচ্ছে কারো সাপোর্ট না পাওয়া, কাউকে পাশে না পাওয়া। এটা হচ্ছে আমাদের মেয়েদের জীবনে সবচেয়ে বড় কষ্ট। বয়সের এই মুহূর্তে এসে, এই মোড়ে এসে নিজেকে খুব একা লাগে, খুব অসহায় লাগে। আমাদের চাওয়াগুলো অপূর্ণই থেকে যায়, আমাদের কষ্টগুলো কখনো দূর হয় না, আমাদের স্বপ্নগুলো কখনো পূর্ণ হয় না। যারা আমরা হাউস ওয়াইফ আছি, যারা আমরা অতিরিক্ত ভালো মানুষের ঘোমটা পড়ে আসি বা অতিরিক্ত সৎ থাকার চেষ্টা করি, তাদের জীবনটাতে এরকম কষ্টের, দুঃখের, বেদনার। একটা আপু না আমাকে কমেন্টসে বলেছিল যে আপু তুমি প্রেগনেন্ট, এটা বলে সমস্যা কি? আকাশে চাঁদ উঠলে তো সবাই দেখবে। যত যাই বলি না কেন, নজর কিন্তু অনেক খারাপ জিনিস। নজর লেগে গেলে কিন্তু অনেক খারাপ কিছু হয়। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। কি মনে হচ্ছে দেখে? এটা কি জুনাইনা নাকি সাউদা? আমার কাছে তো প্রথমে মনে হচ্ছিল সাউদা, কারণ সাউদাকে এই ড্রেস পরিয়েছিলাম, সারার জামাটা। তো এখন তো সাউদার হয় না এটা। তো এটার জন্য নাকি পরিয়ে নিয়েছি। আমরা আসলে হাসপাতালে যাচ্ছি রিপোর্ট করানোর জন্য। যে রিপোর্ট করানোর জন্য এত প্রতীক্ষা, এত দিন গুনলাম, এত প্রহর গুনলাম, এত কিছু করলাম, সেই রিপোর্টটা আজকে করাতে যাচ্ছি, তাও জোর করে অনেক কিছু বলে কয়ে। যেহেতু আল্ট্রাসোনোগ্রাম করাবো তাই একটু সেজে নিলাম, ছেলে নাকি মেয়ে সেটা জানবো, যদি জানতে পারি আর কি। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে আজকে আমি আল্ট্রাসোনোগ্রাম করাবো, বাবু কী হবে সেটা জানতে পারবো। কিন্তু আমার সে জানার ইচ্ছা পূর্ণ হলো না। ওখানে গিয়ে শুনলাম 5টা বাজে আলট্রা করা হবে, 5টার আগে করা হবে না। তো আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম 3টা বাজে। সময় আরও বাকি আছে। বাবু থাকতে চাচ্ছিলেন না, বলতেছে যে আজকে চলে যাও, আমরা আবার পরে আসবো। উনি আবার ক্যাশ কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে কত টাকা লাগবে। 4,000 টাকা মতো লাগবে। আসলে উনি আজকে আমাকে নিয়ে আসতে চাননি। উনি বলেছিলেন যে উনি একা যাবেন, গিয়ে দেখে আসবেন যে কত টাকা লাগবে। ওনার কাছে সেই টাকা মনে হয় নাই বা হবে না। তো উনি ভেবেছিলেন যে হাফ টাকা দিয়ে হয়তো বা রিপোর্টটা করানো যাবে, কিন্তু সেটা তো আর হচ্ছে না। তো ওরা বলেছে যে 2,000 টাকা দেওয়া লাগবে, 2,000 টাকা না দিলে রিপোর্ট করা যাবে না, মানে 4,000 টাকার মধ্যে 2,000 টাকা দেওয়াই লাগবে। তো ওনার কাছে সম্ভবত 1,500 টাকা ছিল, তো এই কারণে আর উনি রিপোর্টটা করাতে পারতেছেন না। এখন আমার কথা হচ্ছে যে উনি আগে আসবেন না, আগে এসে জিজ্ঞেস করে যাবেন না যে কত টাকা লাগবে? এতদিন পরে যা উনি রিপোর্ট করাতে এসেছেন, তাও তিনি জানেন না যে কত টাকা লাগবে। এটা কোনো কথা হলো? উনি আগে থেকে জেনে রাখবেন না? রিপোর্টটা করার কথা ছিল ঈদের আগে, মানে ডাক্তার বলেছে 1 মাস পরে রিপোর্টটা করে নিয়ে আসতে। তো আমি বলেছিলাম যে 1 মাস পরে যাওয়ার দরকার নেই, যেহেতু সামনে কোরবানি, কোরবানি পরেই যাই, 2 মাস পরে যাই, তাহলে হয়তো বা আরও সঙ্গে রিপোর্ট করে জানতে পারবো যে বেবি জেন্ডার কী হবে। তাছাড়া ওই সময়ে অ্যানামেলিসেনটাও করাতে পারবো, আবার পরবর্তীতে অ্যানামেলিসেন করা লাগবে না, একবারে সব করে নিতে পারবো। এই কারণে আমি বলেছিলাম ঈদের পরে যেতে, কিন্তু উনি যে ঈদের পরে এত সময় লাগিয়ে দিবেন তা তো আমি জানতাম না। এই রিপোর্টগুলো করাতে হবে, তোমরা তো জানোই, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। আমি অনেকবার বলেছি, বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, কিন্তু ওনার যাওয়ার কোনো নাম নেই। উনি আজ না হয় কাল, কাল না হয় পরশু, এইভাবে করে এক্সকিউজ দিয়ে যাচ্ছেন। ওনাকে শত বলেও কোনো কাজ হচ্ছে না। তারপর আবার বলতেছেন যে আমার কাছে টাকা নেই, টাকা হোক তারপরে যাব। বাচ্চাদের পরীক্ষা হবে, পরীক্ষা ফি জমা দিতে হবে, মাসিক বেতন দেওয়া লাগবে, তো অনেক খরচ আছে, তো এরপরে যাব। এখন আমার কথা হচ্ছে, তোমাকে তো আগেই বলা হয়েছে, কোরবানিতে আগে থেকে তুমি জানো যে আমার রিপোর্টটা করাতে হবে। তোমাকে আমি অনেক সময় দিয়েছি, এই সময়ের মধ্যে কি তুমি টাকাটা ম্যানেজ করতে পারতা না? অবশ্যই পারতা, কিন্তু তুমি ইচ্ছে করে তা করনি। আসলে আমার এই প্রেগনেন্সিটা তার কাছে কোনো গুরুত্বই নেই, একদম গুরুত্ববিহীন ছিল। তাই উনি এভাবে করে এক্সকিউজ দিয়ে গেছেন। বাচ্চাদের স্কুলে বেতন, পরীক্ষা ফি, এগুলো দিতে কিন্তু ওনার একদমই দেরি হয়নি, একদম ঠিক সময় উনি দিয়ে গেছেন, বরঞ্চ আগেই দিয়ে দিয়েছেন। অথচ আমার বেলায় ওনার এত হেলামি, ওনার এত ঢিলামি। যাই হোক, চুনন এবং সাওয়াতা আমার সাথে এসেছিল, কিন্তু সিঁড়িতে নামতে গিয়ে তার কি কান্নাকাটি, মানে সে সিঁড়ি দিয়ে নামতে চাচ্ছে না বা কী হয়েছে তাই বুঝতে পারছিলাম না। ওর আব্বু কোলে ছিল, ও প্রচুর কান্না করতেছিল, পরে আমি করে নিলাম, তখন একটু থামলো। এরপরে রিক্সা উঠলাম, তখনও সে তার আব্বু কোলে থাকবে না। তো তখন ওর আব্বু কোল থেকে আমি করে নিলাম, এরপর সে চুপ ছিল, একদম ঠিক ছিল আর কি। আব্বু কোলে কী সমস্যা আমি সেটা বুঝতে পারছিলাম না। তারপরে হাসপাতালে যাওয়ার পর তার কী কান্না, সে দাঁড়াবে না, হাঁটবে না, সে কোলে বসে থাকবে না, মানে তার অবস্থা অনেক খারাপ। তখন তার আব্বু বলতেছে যে এই কাপড়টা ও শুট করতেছে না, ওর সমস্যা হচ্ছে, গরমে ওর খুব প্রবলেম হইতেছে। এই কাপড়টা তোমাকে কেন পরিয়ে নিয়ে এসেছো? কোনো সুতির জামা ছিল না, পাতা জামা নিয়ে আসতা, এটা কেন পরিয়েছো? আসলে আমি বুঝতে পারিনি, যখন পড়েছিলাম তখন সে হাসি মুখে ছিল, সুন্দরী ছিল, মানে তার মুডটা ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কী যে হলো সেটা বুঝতে পারলাম না।
তো যখন শুনলাম যে আল্ট্রাসাউন্ড পরে করাবে, তখন বাবুরাবু বলতেছে এখন তো অনেক সময় আছে, আমি ওদেরকে নিয়ে বাসা চলে যাই, তুমিও চলো, আমরা পরে আসবো। আমি বলছি না, আমি যাবো না, আমি থাকবো, আমি 5টা পর আল্ট্রাসাউন্ড করাবো। তো আমি তখন বুঝতে পারিনি যে তার কাছে টাকা নেই, এই কারণে সে এখানে থাকবে না। পরে সে আমাকে বলেছিল এই কথা। তাছাড়া জুনেনা অনেক বেশি চালাচ্ছিল, প্রচুর কান্নাকাটি করছিল। তো উনি বিরক্ত হয়ে জুনেনা আর সাদাকে নিয়ে বাসা চলে গিয়েছিলেন। তো আমাকে রেখেই গিয়েছিলেন। আমি বসেছিলাম যে না, আমি যাব না, আমি আজকে এসেছি জোর করে, আমি আল্ট্রাসাউন্ড করেই যাব, রিপোর্ট করেই যাব। জোর করে বলতেছে এই কারণে যে উনি প্রতি সপ্তাহে আমাকে বলে যে ডাক্তার দেখাবে, কিন্তু দেখায় না। প্রতি রবিবার আসলেই উনি একটা না একটা এক্সকিউজ দেখায়। তো এবারেও সেই এক্সকিউজ দেখিয়েছিল। আমি বলেছিলাম যে এই রবিবার কোনো এক্সকিউজ আমি শুনবো না, এই রবিবারে যদি আমাকে ডাক্তার না দেখাও তাহলে আমি ঘরে কোনো কাজই করবো না। তো উনি সকালবেলা বলেছিল যে ঠিক আছে, আমি তোমাকে ডাক্তার দেখাবো, আজকে শিওর তোমাকে রিপোর্ট করাতে নিয়ে যাব। তার আগে আমি গিয়ে দেখে আসি যে কত টাকা লাগবে, তারপর তোমাকে নিয়ে যাব। আমি বলতেছি না না, আমাকে নিয়ে যাবে, একসাথে যাবো আমরা। আমি তোমাকে চিনি, তুমি আবার কাহিনী শুরু করবা। না, আমরা একসাথে যাব। আমি তখন বুঝতে পারিনি যে ওনার কাছে আসলে টাকা নেই বা ওনার সমস্যা। উনি আমাকে বললেই পারতো, তখন বললেই পারতো যে ঠিক আছে, আমার কাছে এই টাকা আছে, আমি শিওর না, আমি আগে যেয়ে দেখে আসি, বা আজকে না গেলেও তোমার বোখাটা নিয়ে আসবো। উনি সেটাও কিন্তু আমাকে বলেনি। তারপর আমি বললাম ঠিক আছে, আজকে আমরা যাব। তো আমি যাওয়ার জন্য রেডি হব, এই কারণে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া হয়নি। বাচ্চাদের স্কুলটাও মিস গেল এই হাসপাতালে যাওয়ার জন্য। বাসায় চলে যাচ্ছি, ঝালমুড়ি কিনে নিলাম, ঝালমুড়ি খেতে খেতে যাবো, হেঁটে হেঁটে যাবো। প্রতিদিন তো স্কুলে হেঁটে হেঁটেই যাই। তো আজকে যেহেতু স্কুল নেই, আজকে স্কুলে যাওয়া লাগেনি, তো এই কারণে ভাবলাম যে হেঁটেই যাই, টাকাটা সেভ হবে। যদিও আমার কাছে টাকা নেই। বাবুরাব্বু অবশ্য ফোনে বলেছিল যে রিক্সা করে আসতে, উনি রিক্সা ভাড়া দিয়ে দিবে। কিন্তু আমি রিক্সা করে না আসে হেঁটে আসতেছি টাকাটা সেভ করার জন্য। তো সেই প্রসঙ্গে আসি, বাচ্চাদের স্কুলে গেলে হাসপাতালে কখন যাব, আবার স্কুল থেকে আসার পর হাসপাতালে গেলে অনেক সময় লেগে যাবে, অনেক ঝামেলা হবে, আবার বাসায় এসে রান্নাও করতে হবে। তো কখন এত কিছু করবো, এই কারণে বাচ্চাদেরকে নিয়ে আর স্কুলে যাওয়া হয়নি। তাছাড়া এটাও ভাবলাম বাচ্চাদের স্কুল নিয়ে গেলে বাবুরাব্বু আবার এক্সকিউজ শুরু করবে। প্রতি রোববার আসলে তো উনি এক্সকিউজ দেখায়। সকালবেলা আমি মেয়েকে নিয়ে যাই বা উনি মেয়েকে নিয়ে যায়, তারপর দুপুরবেলা ছেলেকে নিয়ে যায়, বলে আর সময় নেই, দেরি হয়ে গেছে, এরকম এক্সকিউজ দেখায়। তো এই কারণে আজকে স্কুলেই নিয়ে যায়নি। তো সকালবেলা নাস্তা করার পরে রেডি হব, যাব। উনি বলতেছে যে যাব না। আমি বলছি কেন যাব না? বলতেছে আমার কাছে টাকা নেই, আমি যাব না। তখন আমি বললাম তুমি এটা আমাকে আগে বললেই পারতা, এত কিছু তুমি আমাকে কেন বললা যে তুমি আমাকে নিবা? তোমার জন্য তো বাচ্চার স্কুলে যাওয়া হলো না। তুমি আমাকে তখন বললেই পারতা, আমি তো বলেছিলাম যে তুমি যদি আমাকে না নিতে পারো তাহলে আমার বোখাটা নিয়ে আসবা। তুমি তো সেটাও বলো না, উল্টা তুমি আমাকে বললা যে আমাকে নিয়ে যাবা। এখন তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি দুপুর রান্নাই করবো না, কোনো প্রকার রান্না করবো না। তো এই কথা বলে আমি বিছানায় শুয়ে পড়েছি যে আমার শরীর খারাপ, আমি রান্না করবো না। তা আমি তো উঠি না, উনি বসে আছে। তো উনি তো আজকে বন্ধ দিন, উনি বাইরে খাবে না, বাসায় খাবে। তো এই কারণে উনি কী করবে কিছুই বুঝতে পারছিল না। পরে আমি বললাম ঠিক আছে, আজকে নয় আমরা যাবো না, তুমি তাহলে দুপুরে খাবারটা বাইরে থেকে নিয়ে আসো, আমি রান্না করবো না, আমার রান্না করার ইচ্ছা নাই। কারণ আমি অনেক আশায় ছিলাম যে আজকে আমি আল্ট্রাসাউন্ড করাবো, বাবুর মুখ দেখবো, বাবু জেনে জানবো, সেটা জানা হলো না। তো আমার মন ভালো নেই, আমি আর রান্না করবো না। তাছাড়া আমার শরীরটাও ভালো লাগছিল না, খারাপ লাগছিল, মানে কী বলবো, শরীরটা খুব খারাপ লাগছিল। ওই সময় আসলে রান্না করার মতো ইচ্ছাও ছিল না। আমি জানি দেরি করে রান্না করলে ওনারা চিড়িচিড়ি করবে, ওনারা চলবে না, ওনার ঠিক সময় খেতে হবে, ওনারা ঝামেলা করবে সেটা নিয়ে। তো এই কারণে আমি রান্না করার ঝামেলায় আর যাইনি। উনি যখন দেখলো যে কিছুতে কিছু হচ্ছে না, আমি কোনোভাবে মানতে রাজি হচ্ছি না, বাচ্চাটাকে খাওয়া পাঠায়, আমি বলি যে না, আমি যাবো না। তো অনেক সময় কাটলো। তারপর উনি রাজি হলো যে ঠিক আছে, আমি তোমাকে নিয়ে হাসপাতালে যাব। আসলে কি জানো, ওনার প্ল্যান ছিল আজকে হাসপাতালে যাওয়ার, সেটা ওনার নিজের একার যাওয়ার। উনি একা যেয়ে দেখে আসবে যে কত টাকা লাগবে। যদি টাকা হয় তাহলে নিবে, নাহলে নিবে না। আর যদি টাকা না হয় তাহলে উনি আমাকে বোরখাও এনে দিবেন না। তো এটাই ওনার প্ল্যানিং ছিল। তো আমার কথা হচ্ছে একটা তো করবা, দুটো একটা তো করবা, এই দুটো নিয়েই তো অনেক ঝামেলার মধ্যে আসে। তুমি তো একটাও করো না, তুমি তো প্রতি রোববার আমাকে ঘোরাও। তো এই কারণে আমি আরও বেশি খেপেছিলাম। যাই হোক, তারপর উনি বাসা আসার পরে বলতেছে যে আজকে আর যাবো না, আমার কাছে টাকা নেই, তুমি বাসা চলে আসো। আমি বলছি না, আমি যাব না। তুমি আমার সাথে এমনটা কেন করলা? তুমি আমাকে বলা যে আমাকে আজকে আল্ট্রাসাউন্ড করাতে নিয়ে যাবা, রিপোর্ট করাবা, তুমি এগুলো কিছুই করলো না। তুমি কেন আমার সময় ব্যয় করলা? তুমি কেন আমাকে কষ্ট দিলে? আমি তো অনেক আশায় ছিলাম যে আজকে আমি রিপোর্ট করাবো, আল্ট্রাসাউন্ড করাবো। তুমি তো সেগুলো কিছুই করতে দিলে না, আবার আমার বোখাটাও আনলা না। আমি যাব না, আমি এখানে বসে থাকবো। তারপরে অনেকবার ফোন দিয়েছে, বুঝছো, ফোন দেওয়ার পর অনেক রিকোয়েস্ট, অনেক কথা, কিন্তু না আমি যাচ্ছি না। তারপর লাস্টে বলছে ঠিক আছে তুমি আসো, আমি বাড়ি যাবো, আমার কাজ আছে, বাসায় বাচ্চারা একা থাকবে, তুমি তাড়াতাড়ি চলে যাও। তো এই কথা শোনার পর আমি ভাবলাম যে আগতম বসে থাকবো, উনি তো আসবে না, শুধু তো আর জিদ ধরে লাভ নেই। তাছাড়া উনি আমাকে কনফার্ম করেছেন যে আগামী সপ্তাহে শিওর উনি যাবেন, কিন্তু আমি জানি আগামী সপ্তাহে যাওয়া হবে না, কারণ আগামী সপ্তাহ থেকে ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো পরীক্ষার মাঝখানে গেলে তো ওদের অনেক লস হয়ে যাবে, পড়াশোনায় লস হবে। আর যেহেতু প্রতিদিনই পরীক্ষা হবে, তো সেহেতু তো আমার যাওয়া সম্ভব না। তারপর আমি বললাম ঠিক আছে আমি আসবো, বাট আমি বাসায় গিয়ে এখন রান্না করতে পারবো না, আমার শরীরটা ভালো না, আমি বাসায় গিয়ে রেস্ট নিব।
তুমি 200 টাকা দিয়ে যাও, আমি বাচ্চাদেরকে বিকালের নাস্তা কিনে দিব। তো উনি বলতেছে আমার কাছে তো 200 টাকা নেই, 170 টাকা আছে, আমি এই টাকায় দিয়ে আমার কাছে চাবি সহ দিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি করে বাসায় যাও। পরে আমি মনে মনে ভাবলাম এইভাবে করে জিদ ধরে বসে থেকে তো লাভ নেই, বাচ্চারা বাসায় একা আছে, তাছাড়া আমি কতক্ষণ বসে থাকবো। উনি যেহেতু বলেছে যে ওনার সমস্যা, উনি আসতে পারবে না, তো উনি আর করাবে না, উনি এবার বাইরে চলে গিয়েছে, তো আমার পক্ষে তো আর থাকা সম্ভব না বাচ্চাদেরকে একা রেখে। তাছাড়া উনি আমাকে কনফার্ম করেছে যে আগাম সপ্তাহে উনি আমাকে শিওর নিয়ে যাবে, এটা মিস হবে না। কিন্তু আমি জানি আগাম সপ্তাহে আমার যাওয়া হবে না, কারণ আগাম সপ্তাহে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আর ওদের পরীক্ষা যে সিস্টেম হবে ওই সিস্টেমে পরীক্ষা দিলে আমার কোথাও মুভ করার অবকাশ থাকবে না, কারণ প্রতিদিনই পরীক্ষা হবে। তো আমি যদি কোথাও মুভ করি তাহলে ওদের পড়া নষ্ট হবে, ওদের পরীক্ষাটা খারাপ হবে, আর আমি সেটা চাই না। মনটা খুব খারাপ হয়ে গেল, তারপর কিছু করার ছিল না। আসলে আমরা মেয়েরা না অনেক সময় মানুষের কাছে জিম্মি থাকি, আমরা চাইলে সব কিছু করতে পারি না, আমাদের মনের ইচ্ছাগুলো আমরা পূরণ করতে পারি না। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। তার থেকে বড় সমস্যা হচ্ছে কারো সাপোর্ট না পাওয়া, কাউকে পাশে না পাওয়া। এটা হচ্ছে আমাদের মেয়েদের জীবনে সবচেয়ে বড় কষ্ট। আমরা যদি বাইরের লোকের কাছ থেকে সেটা পেতে চাই তাহলে সেটা পরকীয়া হয়ে যায়, অন্য সম্পর্কে মন নাই। অন্য কোনো পুরুষ বা অন্য কেউ আমাদেরকে সেই সুযোগ দিবে না নিজেদের স্বার্থ ছাড়া। আর মেয়ে মানুষের তো আরও বেশি দেয় না, ওরা শুধু ওদের স্বার্থটাই বুঝে। সেটা নিজের আপন মাই হোক বা আপন ভাই বোন হোক বা যে কেউ হোক। মা হলে হয়তো বা একটু ট্রাই করবে, কিন্তু অন্য কেউ সেই ট্রাইটাও করবে না। আর ভরসা দেওয়া তো দূরের কথা। আমি যদি অন্য কোনো সোর্স থেকে বা কোনোভাবে আমি যদি প্রতি মাসে 5,000 টাকা একটা ফিস টাকা পেতাম বা 10,000 টাকার মতো টাকা পেতাম, তাহলে আমার এত কষ্ট হতো না। আমি খুব 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 হ্যাপি থাকতাম, খুব খুশি থাকতাম। অ্যাটলিস্ট আমার এই সমস্যাগুলো আমি সলভ করতে পারতাম, যেগুলো আমার খুব বড় সমস্যা, যেগুলো আমার জন্য খুব জরুরি দরকার, সেগুলো আমি সলভ করতে পারতাম। কিন্তু আমি সেগুলোও করতে পারতেছি না। বয়সের এই মুহূর্তে এসে, এই মোড়ে এসে নিজেকে খুব একা লাগে, খুব অসহায় লাগে। মনে হয় কি জীবনে কিছুই অর্জন করতে পারিনি, কিছুই জীবনে পাওয়া হয়নি আমার। আসলে কিছুই পাওয়া হয়নি আমার জীবনে, একমাত্র সন্তান ছাড়া আমি আমার এই জীবনে কিছুই পাইনি। না একটা ভালো ঘর, না একটা ভালো স্বামী, না একটা ভালো সংসার, না একটা সুন্দর জীবন। হ্যাঁ, নিজেকে ভালো রাখার চেষ্টা করি, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি, নিজেকে একটু সংযত রাখার চেষ্টা করি, একটু ভালো থাকার চেষ্টা করি, কিন্তু সেটা কতটুকু? সবটুকু কি আমরা পারি? পারি না। আমাদের চাওয়াগুলো অপূর্ণই থেকে যায়, আমাদের কষ্টগুলো কখনো দূর হয় না, আমাদের স্বপ্নগুলো কখনো পূর্ণ হয় না। আমরা সব সময় আকাশের পানে চেয়ে থাকি, আল্লাহ পাকের ভরসায় থাকি। এছাড়া তো আমাদের আর কিছু করার নেই। আমরা যদি বেশি কিছু করতে যাই সেটা হয়ে যাবে খারাপ, সেটা হয়ে যাবে অন্যায়, সেটা হয়ে যাবে ঘোর পাপ। আমরা অন্য কিছুও করতে পারি না। যারা আমরা হাউস ওয়াইফ আসি, যারা আমরা অতিরিক্ত ভালো মানুষের ঘোমটা পরে আসি বা অতিরিক্ত সৎ থাকার চেষ্টা করি, তাদের জীবনটাতে এরকম কষ্টের, দুঃখের, বেদনার। প্রেগনেন্সিতে তোমাদের কাছে একবার কান্না করেছিলাম, প্রথমবার প্রেগনেন্ট হওয়ার পরে সেই কষ্টটা শেয়ার করার সময় তখন। আর এই ব্যাপারটার পরে আমি অনেক কান্না করেছি, আমি অনেক কান্না করেছি। আমি এত বেশি কান্না পুরো প্রেগনেন্সিতে করিনি, খুব কান্না করছি, অধরে কান্না করেছি। কারণ এরপরে অনেকবার বলেছি ডাক্তার দেখানোর জন্য, বা ডাক্তার দেখাতে যাইনি, যাওয়া হয়নি। তো আমি আর তখন বলাই বন্ধ করে দিয়েছি। তখন শুধু ওনাকে একটা কথাই বলছি, দেখো যদি আমার কিছু হয় আমি তো বেঁচে যাবো, আমার কোনো সমস্যা নেই। তুমিই কষ্ট পাবা, তুমি বাচ্চাদের নিয়ে তুমি কী করবা সেটা তুমিই বুঝবা, আমি তোমরা কিছু বলবো না, ঠিক আছে? সে বলতেছে যে তুমি তো বলছি না যে আল্লাহকে ভরসায় দেখবা, তা এখন তোমার কী সমস্যা হচ্ছে, এখন তুমি কেন আমার উপর ভরসায় আসো? তুমি তো বলেছো আমি বাচ্চা চাই না, আমি কিছু করিনি তোমার জন্য, তাহলে আমি কেন তোমার জন্য করব? আমি বলতেছি হ্যাঁ তুমি তো চাওনি বাচ্চা, এখন তুমি বাধ্য, তোমার কিছু করার নেই, বাচ্চা তো তোমার, বাচ্চা তো আমার একার না। এখন তুমি যদি সেই রেসপন্সিবিলিটি না নাও তাহলে তো মানুষ তোমাকেই খারাপ বলবে, আমাকে তো খারাপ বলবে না। তারপরও আমি অনেক কান্না করেছি, চুপি চুপি কান্না করেছি, মানে শুয়ে শুয়ে কান্না করেছি, মানে অনেক বেশি কষ্ট পেয়েছি আমি। তারপর একসময় ভাবলাম আমি কান্না করতেছি কেন, আমার কি কান্না করা সাজে? এই বাচ্চাকে আমি চেয়েছিলাম? না, এটা আল্লাহ পাক আমাকে দিয়েছে। আমি এতদূর পর্যন্ত এসেছি ডাক্তারের চিকিৎসা ছাড়া, সেই কবে ডাক্তার কাছে দেখিয়েছি, তারপর তো আর দেখানো হয়নি। মানুষদের মাঝখানে কতবার দেখায়, মানুষ তো প্রতি মাসে চেক আপেও যায়, আমি তো সেটাও করিনি। তাও তো আমি ভালো আছি, সেটা কার রহমতে? আল্লাহ পাকের রহমতে। আমি এত অধৈর্য হচ্ছি কেন? কেন আমি এত ভাবতেছি? কেন আমি আল্লাহ পাকের মধ্যে বিশ্বাস করতেছি না যে আল্লাহ পাক কিছু একটা করবে? আমি বসে থাকি, আমি অপেক্ষা করি, ইনশাআল্লাহ আমি সুফল পাবো। যদি আল্লাহ পাক আমার কপালে ভালো কিছু লিখে থাকে তাহলে সেটা অবশ্যই হবে। যদি আমার ভাগ্যে রিপোর্ট করানো থাকে, আল্লাহর সঙ্গে লেখানো থাকে, তাহলে সেটা অবশ্যই হবে। তাই হবে যা আল্লাহ পাক চায়, আর আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আমি কেন এতটা ভেঙে পড়তেছি? কেন আমি বিশ্বাস রাখতেছি না সৃষ্টিকর্তার উপরে? কেন আমি এত বেশি ভেঙে পড়তেছি? আমাকে ভেঙে পড়া চলবে না, আমাকে সামনে এগিয়ে যেতে হবে।
তারপর আমি নিজেকে সংযত করলাম, অনেক কষ্ট করে যে কষ্টটারে বুকের ভিতরে চাপা দিয়ে রাখলাম। আর আমার এতটা ভেঙে পড়ার কারণ হচ্ছে ওই অ্যাক্সিডেন্টটা ঘটা, ওই যে বলেছিলাম না যে আমার একটু পানি পড়েছিল, তো ওই টেনশনটার কারণে আমার ভিতরে টেনশনটা আরও বেশি বেড়ে গিয়েছিলো যে আসলে কি কোনো সমস্যা আমার হয়েছে, যদিও ওইটা আর হয়নি। তো এটার কারণে আমি আরও বেশি ভেঙে পড়ে গিয়েছিলাম। কথা বলতে বলতে আসলে অনেক কিছুই বলা হলো না। এইটা আসলে পরের দিনের ব্লগ, যে পরের দিন যে টাকাগুলো পেয়েছিলাম আমি 170 টাকা, আর আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা মিলিয়ে পরের দিন শুধু আসার সময় কাঁথা কিনে আনলাম, আম কিনে আনলাম, সেগুলো কাটলাম, পরের দিন খেলাম দেখলা। আর রান্না করতেছি শাপলা তরকারি, রান্না করতেছি ডাল দিয়ে। তো আমার ডাল দিয়ে রান্না করা অনেক আপুরাই পছন্দ করেছে। আচ্ছা, একটা আপু না আমাকে কমেন্টসে বলেছিল যে আপু তুমি প্রেগনেন্ট, এটা বলে সমস্যা কি, আকাশে চাঁদ উঠলে তো সবাই দেখবে, তুমি বাচ্চা কোলে নিয়ে আসলে তখন সবাই দেখবে না? আপু তখনকার বিষয় হচ্ছে ভিন্ন, তখন আমি আসবো কি না তাও সন্দেহ, কারণ তখন আমার অবস্থা কেমন হবে সেটা আমি জানি না। তাছাড়া আমি আসলেও আমি স্কুলে থাকবো কি না, আমি ওই সময় পর্যন্ত বসে থাকবো কি না, বা পারবো কি না বসে থাকতে, সেটাও তো আমি জানি না, বলতে পারতেছি না, সেটা তো পরে ব্যাপার। কিন্তু এখন আমি যদি বলি যে আমি প্রেগনেন্ট, তাহলে আমাকে জিজ্ঞেস করবে যে এটা কত নম্বর বাচ্চা, স্বাভাবিক এটা তো বলবেই। তারপর জিজ্ঞেস করবে আপনার আগে বাচ্চা আছে কি না, তারপর জিজ্ঞেস করবে যে আপনার আগেগুলো সিজার কি না। তো এইভাবে করে বুঝছো প্রশ্ন করতে করতে না অনেক কিছু বের হয়ে যাবে। এখন আমি প্রেগনেন্ট অবস্থায় তো ওদেরকে মিথ্যা কথা বলতে পারি না, সেটা তো আমার পেটে বাচ্চার জন্য ভালো হবে না। তারপরে অনেক অনেক কথা বলবে, অনেক কিছু জিজ্ঞেস করবে, অনেক হাসাহাসি করবে, অনেক কিছু বলবে, বলবে এত বাচ্চা কেন নিলেন, পরপর এত বাচ্চা কেন হলো, আপনারা এত বাচ্চা কেন নেন, আরও অনেক কথা। এত কথা উত্তর আমি কীভাবে দিব বলো? এত কথা উত্তর কি দেওয়া যায়? সব কিছু কি সবাইকে বলা যায়? বলা যায় না। ওরা তো এমনিতে হাসাহাসি করে, তখন ওরা আরও বেশি হাসাহাসি করবে। ওদের তো আবার ওদের হাজব্যান্ড কিনা অনেক বেশি পাওয়ার ফিল করে, ওদের হাজব্যান্ড অনেক ভালো, অনেক ভালো। আমার তো আর এরকম না, আমি তো সবাইকে ফলো করে বলতে পারি না যে আমার হাজব্যান্ড অনেক ভালো বা আমি অনেক বড়লোক, সেটা তো আমি বলতে পারি না। আসলে যা যা সমস্যা সে সেটা বুঝে। আমি ৫বার মতো প্রেগনেন্ট হয়েছি, এটা আমার জন্য অনেক বেশি গর্বের বিষয়, অনেক বেশি আনন্দের বিষয়, অনেক বেশি সুখের বিষয়, কিন্তু এটা তো ওরা বুঝবে না। ওদের কথায় আমি অনেক কষ্ট পাবো, আমার শরীরটা খারাপ হয়ে যাবে, আমার মনটা খারাপ হয়ে যাবে। তা আমি কেন শুধু আমার মনটাকে খারাপ করবো, কেন শুধু আমার শরীরটাকে খারাপ করবো? শুধু যে এটা বলা পর্যন্ত তা কিন্তু না, আমাকে কিন্তু স্কুলে আসতে হবে, আমাকে কিন্তু প্রতিদিন স্কুলে যাওয়া লাগবে। তখন আমি ওদের সামনে ফেস করবো কীভাবে? তখন আমি কীভাবে ওদের সামনে বসে বলো? আমি বসলে তো ওরা আমাকে অনেক কথা বলবে, হাসাহাসি করবে, আর তারপর এক পক্ষ থেকে আরেক পক্ষ যাবে, অনেক অনেক কথা বলবে, ছড়ায় যাবে কথাটা। আর সবচেয়ে বড় কথা কি জানো? আমার বাচ্চার উপর মানুষের নজর লাগবে, আমার পেটে বাচ্চার উপর মানুষের নজর লাগবে। যত যাই বলি না কেন, নজর কিন্তু অনেক খারাপ জিনিস, নজর লেগে গেলে কিন্তু অনেক খারাপ কিছু হয়। তো সেই ভয়টা তো আছেই। তার চেয়ে আমি না বলি, ওরা কনফিউশন থাকবে, ওরা শিওর হবে আবার হবে না, অনেক কিছু ভাববে, মনে মনে ভাববে, চিন্তাভাবনা করবে, ব্যাস এটুকুই, আর তো কিছু হবে না। আমাকে তো কোনো সমস্যায় পড়তে হবে না। আর তাছাড়া আমি কয়েকদিন পর এখানে আর বসবো না, আমি অন্য জায়গায় গিয়ে বসবো, ওদের সামনে আমি আর ফেস করবো না। কারণ পেট বড় হয়ে গেলে সবাই জিজ্ঞেস করবে, এটা স্বাভাবিক। তো তখন সবাইকে তো আর মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে না। তো এই কারণে আমি এই জায়গায় বসবো না, আমি মাঠে দূরে কোথাও গিয়ে বসবো। মানে আমি এমন জায়গায় বসবো যেখানে আমাকে কেউ এসব কথা জিজ্ঞেস করবে না, আর যদি জিজ্ঞেস করেও সেটা যাতে কম লোক হয়, বেশি লোক যাতে না হয়, বা বেশি লোকের ভিড়ের মধ্যে যাতে না হয়, ওসব জায়গায় বসবো। প্রেগনেন্সির লাস্ট সময়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হয়, অনেক বেশি সতর্ক থাকতে হয়। সব কিছু আসলে গোপন রাখাটা অনেক ক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু সেটা আসলে অনেক ক্ষেত্রে ভালোই হয়, খারাপ হয় না। কথা বলতে বলতে ব্লগটা শেষ হয়ে গেল, এরকমই হয়। তোমাদের সাথে কথা বলা শুরু করলে সেই কথা শেষ হয় না। তোমাদের সাথে অনেক কথা বলতে ইচ্ছে করে, বা সব কথা বলতে পারি না সময়ের কারণে। যাই হোক আপুরা, লাইকই করেছো, না করলে এখনই করে দাও, আর অবশ্যই কমেন্টস করে দিও। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।